খুব সাম্প্রতিক সময়ে কানাডাতে স্টুডেন্টদের এক্সপ্লয়টেশন অর্থাৎ স্টুডেন্ট ভিসাকে কেন্দ্র করে অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো স্টুডেন্টদের জন্য অপ্রত্যাশিত এবং কানাডা গভর্নমেন্টের জন্য অপ্রত্যাশিত। কী কারণে এখানে অপব্যবহার হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধার, এই বিষয়গুলির কারণে গভর্নমেন্ট সামনে অনেক স্ট্রিক্ট রুলস রেগুলেশন চালু করবে, অলরেডি করেছে। আপনারা জানেন যে বিভিন্ন ক্যাপ সিস্টেম করা হয়েছে, এগুলো কিন্তু অনেকগুলো বিষয়ের ফলাফল। কারণ এই গত 5 বছরের মধ্যে 1500% স্টুডেন্ট থেকে রিফিউজি ক্লেমের সংখ্যা বেড়ে গেছে। আরও নানান ধরনের সমস্যার কারণে গভর্নমেন্ট কিন্তু অনেক স্ট্রিক্ট হয়েছে। তো এই বিষয়গুলির সাথে আনুষঙ্গিক জরুরি কিছু বিষয় আমরা কথা বলবো আজকের আলোচনায়। আমাদের সাথে থাকবেন। বিশেষ করে রিসেন্ট সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে এক্সপ্লয়টেশন অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন কানাডা অ্যাট পিক নাও। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে এক্সপ্লয়টেশন হচ্ছে অনেক বেশি হারে, সেই বিষয়গুলিকে আজকের আলোচনায় মূলত আমরা ফোকাস করব। ইউজুয়ালি আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে যতগুলো কান্ট্রি স্টুডেন্টদেরকে রিক্রুট করে তার মধ্যে কানাডা অন্যতম রিনাউন্ড, এবং বলা চলে যে কানাডায় সবচেয়ে বেশি উচ্চারিত হয় কানাডার নামটা। এর কারণ হচ্ছে যে এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট ফ্যাসিলিটি। তো এখানে স্টুডেন্টরা এসে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা এই পার্মানেন্ট রেসিডেন্টে নিজেদেরকে কনভার্ট করতে পারে। এছাড়াও কানাডার এমপ্লয়ার, কানাডার এডুকেশনাল ইনস্টিটিউশন, কানাডার যারা ভূমি বা ল্যান্ডলর্ডস, এরপরে বিজনেস যারা, তারাও জানে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা ব্যাপক প্রয়োজনীয়তা বা একটা ব্যাপক সুবিধা রয়েছে উইন উইন সিচুয়েশন হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এবং সেই সমস্ত প্রতিষ্ঠানদের জন্য বা স্টেক হোল্ডারদের জন্য। তো এখানে যে বিষয়টি ঘটে, নিউ এডুকেশন ইনস্টিটিউশন যারা নতুন করে চালু হয়েছে, তারা মূলত সবসময় চেষ্টা করে নতুন নতুন প্রোগ্রামগুলো সেল করার। কী কারণে? তারা মূলত স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করে যে তোমরা এখানে আসো, এসে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হও, আমাদের এখানে পড়াশোনা করো, এরপরে পার্মানেন্ট রেসিডেন্ট হও। কিন্তু বাস্তবতা আসলে খুব এত সহজ না যে কানাডাতে পড়াশোনা করলেই এখানে সরাসরি কানাডাতে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হতে পারবেন। কানাডিয়ান গভর্নমেন্ট from time to time encouraged the entry of international students since they were cheap labor, as well as paying higher fees to study here as compared to domestic students. তো গভর্নমেন্টও স্টুডেন্টদেরকে এনকারেজ করে কী কারণে? যে স্টুডেন্টরা এখানে আসে, নিজের টাকাতে পড়াশোনা করবে, আবার তারা যে পরিশ্রম করে, পার্ট টাইম যে জবগুলো করে, সেগুলো তারা অনেক কম স্যালারিতে করে। তো এখানে দুই দিক থেকেই কিন্তু গভর্নমেন্টের একটি লাভ থাকে, যার কারণে তারাও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে অনেক আগ্রহী হয়ে থাকে। এছাড়াও ফেডারেল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা বিভিন্ন ধরনের পার্মানেন্ট রেসিডেন্স প্রোগ্রাম ওপেন করে রেখেছে, যাতে করে এক্সপার্ট যে সমস্ত স্টুডেন্ট যারা বিভিন্ন ক্যাটাগরিতে এক্সপার্টাইজ লাভ করে, তাদেরকে যাতে এখানে পিআরএ কনভার্ট করা যায়। তো এই কারণেই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামগুলো ওপেন করা হয়েছে বা হয়ে থাকে। হাউএভার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর নাও অ্যাট রিস্ক মোর দেন এভার with recent change in permanent residency pathways from the government targeting candidates with experience in only certain occupations for prioritizing profiles with fluency in French. Furthermore, Canadian government is now becoming more strict with plans to trim down the number of temporary residents inside Canada. তো এখানে আমাদের আজকের আলোচনার মূল একটি বিষয় এখানে চলে এসেছে এই স্লাইডে এসে। আগের বিষয়গুলো আনুষঙ্গিকভাবে আমরা কথা বললাম, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বর্তমান সময় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। কী ধরনের ঝুঁকি? স্বপ্ন এবং বাস্তবতা। যারা অলরেডি কানাডা থেকে শুনতেছেন তারা এই বিষয়গুলি প্র্যাকটিক্যালি ফেস করতেছেন। স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক ফারাক তৈরি হয়েছে। কী কারণে? গভর্নমেন্ট রিসেন্ট সময়ে বেশ কিছু যে পরিবর্তন করেছে, এবং গভর্নমেন্টও এগুলোতে পরিবর্তন করতে বাধ্য হয়েছে অনেক কারণে। কিন্তু এখানে অনেক স্টুডেন্টদের কিন্তু দোষ আছে। এখানে তারা স্টুডেন্ট হিসেবে এন্ট্রি করতেছে, করে রিফিউজি ক্লেম করতেছে, যেটা শুরুতেই বলেছি। এই কারণে গভর্নমেন্ট এখানে স্ট্রিক্ট হচ্ছে। পাশাপাশি যুগের সাথে তাল মিলে চলার জন্য বা প্রকৃতপক্ষেই কানাডাতে কোন ধরনের প্রফেশনাল লোকজনের প্রয়োজন তাদের ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্যে, তাদের কান্ট্রির ইকোনমিকে রান করার জন্যে, সেইগুলোকে ফোকাস করে গভর্নমেন্ট এখন যে ক্যাটাগরি বেস ড্রগুলো হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে, এরপরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে তারা অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। এইগুলোকে ফোকাস করার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু এখন ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে যারা সেই সার্টেন অকুপেশনসের সাথে যুক্ত হতে পারতেছে না, বা যে সেই সার্টেন লেভেলে পড়াশোনা পরবর্তী যে জব এক্সপিরিয়েন্স, সেটা যারা অ্যাড্রেস করতে পারতেছে
পারতেছে না, যারা অ্যাচিভ করতে পারতেছে না, তারা কিন্তু একটু ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে। আদৌ তারা কিন্তু ভবিষ্যতে এখানে থাকতে পারবে কিনা সেই বিষয়টি কিন্তু একটা ম্যাটার। এবং পাশাপাশি গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে যে আগামী 3 বছর তারা কিন্তু টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমাই দিবে। তো টেম্পোরারি রেসিডেন্ট কারা? যারা স্টুডেন্ট তারা টেম্পোরারি রেসিডেন্ট, যারা ওয়ার্কার তারা টেম্পোরারি রেসিডেন্ট, যারা ভিজিটর তারা টেম্পোরারি রেসিডেন্ট। তো ভিজিটরদের কমানোর বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না গভর্নমেন্টের জন্য, কারণ ভিজিটররা এসে এখানকার হোটেলে থাকে, ঘোরে, তাতে ইকোনমি অনেক রান হয়। কিন্তু ভিজিটর টু আদার প্রোগ্রামে যারা এখানে সেই সুযোগটার অপব্যবহার করে, সেই বিষয়গুলোকে রোধ করার জন্য গভর্নমেন্ট তাদের অবজারভেশন অনেক বাড়াবে, এটাও একটি বিষয়। Currently, Canada is only offering permanent residency to international students who are currently working in priority occupations such as healthcare, construction, etc. তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে স্টুডেন্ট টু পার্মানেন্ট রেসিডেন্সে কনভার্ট হওয়ার জন্যে সুযোগগুলো কিন্তু কিছু লিমিটেড সাইটে সীমাবদ্ধ হয়ে গেছে, সেটা আপনারা জানেন। হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এগ্রিকালচার বেস জব, এরপরে হচ্ছে আপনার ট্রেড ক্লাসের ট্রেড ক্যাটাগরি বেশ কিছু প্রফেশন, এগুলো এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে। As of last year, the Canadian government was seeing international students as contributing more than 4.8 billion annually directly to the economy. তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে অবদান সেটা কিন্তু বিরাট বড় একটা বিষয় গভর্নমেন্টের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4.8 বিলিয়ন ক্যানাডিয়ান ডলার তারা এখানে অবদান রেখেছে। তো যার কারণে গভর্নমেন্টের জন্য অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ একটি সেক্টর নিঃসন্দেহে। এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এটা একটা বিগ ইন্ডাস্ট্রি কানাডা ইকোনমির জন্য। হোয়াইল ইট ইজ ইজিয়ার টু সে দ্যাট স্টুডেন্টস কেম টু স্টাডি অ্যান্ড নট টু স্টে হিয়ার, অ্যাকচুয়ালি যে স্লোগানে স্টুডেন্টরা এখানে আসে এবং তারা কিন্তু একটা ডিক্লারেশনও দেয় যে প্রকৃতপক্ষে তারা কানাডাতে আসবে স্টুডেন্ট হিসেবে এবং এখানে এসে পড়াশোনা শেষ করে তারা তাদের নিজ দেশে ফেরত যাবে। তারা কিন্তু তাদের এসওপিতে স্টেটমেন্ট অফ পারপাসে এই বিষয়গুলি কিন্তু লিখে রাখে বা লিখে থাকে। তো এই কারণে গভর্নমেন্টও জানে যে আপনারা এখানে আসতেছেন পড়াশোনা করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষেই সবার মনের মধ্যে থাকে স্বপ্ন যে এখানে এসে তারা পার্মানেন্টলি থেকে যাবেন। তো এখানে যেহেতু এই সিস্টেমগুলোর অপব্যবহার হয়েছে, যার কারণে গভর্নমেন্ট অনেক বেশি স্ট্রিক্ট হয়েছে, সুতরাং স্টুডেন্টদের জন্য একটা মহল তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বাণিজ্য করতেছে। কীভাবে করতেছে সেটা আসতেছি আমরা। স্টুডেন্টস ওয়ার বিং সোল্ড দি ড্রিম অফ সেটলিং ইন কানাডা পার্মানেন্টলি আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ ভিয়া ভ্যারিয়াস ইমিগ্রেশন স্ট্রিমস অর পাথওয়েজ। তো এখানে এই যে আপনার প্রথমে যেটি রয়েছে LMI অ্যান্ড ফেক পেরোলস। তো এখানে যে ঘটনাগুলো ঘটে থাকে সেটা হচ্ছে যে মোস্ট অফ দি লোকাল এমপ্লয়ার্স স্টার্টেড seeing international students as cheap labor by offering work on cash illegally because of student limitations to work no more than 20 hours per week. তো আপনার হচ্ছে আপনি আইনগতভাবে 20 ঘন্টার বেশি কিন্তু একটা স্টুডেন্ট কাজ করতে পারে না, কিন্তু অনেকেই কী করে ক্যাশ সিস্টেমে অনেক জায়গায় অনেক এমপ্লয়ের অধীনে কাজ করে এবং এমপ্লয়াররাও কিন্তু স্বাচ্ছন্দ্যে এই সুযোগটা গ্রহণ করে। ফলে এটা একটা অপব্যবহার হচ্ছে। লোকাল বিজনেস would often see labor market impact assessment as way of earning a significant amount of and sometimes even more than their usual profit after margins. তো এখানে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কথাটা আপনারা সবাই শুনেছেন, বিশেষ করে ওয়ার্ক পারমিটে যারা আবেদন করতে চান তাদের এটা খুব কমন একটি শব্দ, কমন একটি সেন্টেন্স। তো এই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের একটা ব্যাপক অপব্যবহার করতেছে কানাডা এমপ্লয়াররা। কীভাবে? তাদের ধরুন যে তাদের দোকানে বা তাদের অফিসে 1-2জন লোকের প্রয়োজন, সেগুলোকে তারা এটা একটা অপরচুনিটি হিসেবে নিচ্ছে। কারণ যেহেতু প্রচুর পরিমাণে স্টুডেন্টরা কানাডাতে স্টে করতেছে, সবাই যেহেতু পিআরের সুযোগ পাচ্ছে না। এবং এখানে আরেকটা বিষয় ঘটে, এমপ্লয়ার্স উড ইউজুয়ালি টার্গেট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু আর স্টিল আনসার্টাইন অ্যাবাউট দেয়ার স্ট্যাটাস ইন কানাডা বিকজ অফ আনপ্রেডিক্টেবল এভার চেঞ্জিং ইমিগ্রেশন পলিসিস। তো যে বিষয়টি ঘটতেছে যে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতেছে সবাই তো আর সেই ক্যাটাগরির মধ্যে পড়াশোনা করতেছে না, ক্যাটাগরি বেস এডুকেশনের মধ্যে নেই। তো তাহলে কি হচ্ছে, সেই স্টুডেন্ট যেহেতু একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছে যে তাকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ করে ফেরত যেতে হবে নিজ দেশে, এরপরে হয়তো সারা জীবনের জন্য তার ওয়েগুলো ক্লোজ হয়ে যাবে। সেই জায়গাতে কানাডার কিছু এমপ্লয়ার তারা এই ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করে তাদের কাছে LMI বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে জবগুলো তারা সেগুলো সেল করতেছে। কীরকম রেটে সেল করতেছে? এর অনেক হাই রেটে তারা এগুলো সেল করে থাকে। This has always been a normal unethical system that most international students have to undergo and continues to thrive, being the most
vulnerable group of temporary resident. International students account for majority of temporary resident in Canada. Out of these international students who are facing the expiration of their legal status in Canada are not able to transition to permanent residence and are most vulnerable. The system is forcing these students to purchase LMI in order to extend their stay by requesting work permits and increasing their points for better chance at permanent residency. তো এই সিস্টেমের সমস্যার কারণে স্টুডেন্টরা যেটা করতেছে সেটা হচ্ছে তারা এলএমআই পারচেস করতেছে কাদের থেকে, এমপ্লয়ারদের কাছ থেকে। এটা অ্যাকচুয়ালি পারচেস করার কথা না, কী কারণে করার কথা না, যে একজন এমপ্লয়ার তিনি আইডেন্টিফাই করতেছেন যে এই ক্যাটাগরির জন্য কোনো সিটিজেন বা পিআর নাই, তিনি তখন এটার জন্য $1000 খরচ করে এই বিজ্ঞাপন দিবেন, দিয়ে যখন পাবেন না তখন এটার জন্য রেফারেন্সে তিনি নিতে পারবেন। তো এমপ্লয়ার এখন এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পিছনে। তারা অনেক হাই রেটে কিন্তু এগুলো সেল করতেছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তারা যখন দেখতেছে যে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তারা কোনো পিআর প্রোগ্রামে অ্যাডজাস্ট হতে পারে নাই, ফলে তারা এগুলো ক্রয় করতেছে, করে কানাডাতে থাকার চেষ্টা করতেছে। এবং আপনারা জানেন যে কানাডা থেকে জব অফার যদি কেউ দেখাতে পারে তাহলে তার জন্য একটা বোনাস পয়েন্ট থাকে। কানাডার জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটাও তো আছেই, পড়াশোনা থাকলে সেটারও আছে। এবং যেমন আমি কথার কথা বলি, সাসকাচুয়ানে যদি কেউ জব অফার দেখাতে পারে তাহলে 110-এর মধ্যে 30 পয়েন্ট বোনাস পয়েন্ট পাওয়া যায় সেখানে। তো এখানে এই ধরনের বিষয়গুলো যখন সামনে আসে তখন পিআরে কনভার্ট হওয়ার বিষয়টি তখন এটা অনেক সহযোগিতা করে। লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। 2023 সালে এখানে 2,27,651টি পজিশনের জন্য লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের আবেদন করা হয়েছিল, তার মধ্যে অ্যাপ্রুভ হয়েছিল 88,389টি অ্যাপ্লিকেশন। এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার ভাগ করা আছে। যারা দেখতে চান তারা এই ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো এখানে এলএমআইয়ের মাধ্যমে যে প্রকৃতপক্ষে জব ইস্যু হয় সে বিষয়টি আপনারা এখানে বুঝতে পারতেছেন, কনফার্ম হলেন যে আবেদন পড়েছিল 2,27,000, সেখানে 88,000 এলএমআই অ্যাপ্রুভ জব এলএমআই কিন্তু ইস্যু হয়েছে। এগুলো আসলে কারা পাচ্ছে? এগুলো প্রকৃতপক্ষে সেল হয়, স্টুডেন্টরা এগুলো ক্রয় করে নেয় অনেক হাই রেটে। দেয়ার আর কারেন্টলি 1,796 LMI approved jobs that are actively hiring via the official job bank of Canada. Based on the job bank data, 11,617 jobs are being advertised in the job bank as pending LMI approval. এখানে একটা অ্যালার্মিং তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। ব্ল্যাক মার্কেট অফ এলএমআই হ্যাভ নাও ফ্লোরিশড মোর দ্যান এভার, উইথ এমপ্লয়ার্স আর সেলিং এলএমআই এনিহোয়ার ফ্রম 20,000 আপ টু 40,000। তো এখানে যে ঘটনাটি ঘটতেছে আপনারা সবসময় শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে এলএমআই অ্যাপ্রুভ জব, এলএমআই অ্যাপ্রুভ জব আপনারা পান না কেন? আপনারা তো এটা বলতে পারেন যে ভাই আমি আসলে লিগাল হইতে অনেক চেষ্টা করতেছি, এলএমআই অ্যাপ্রুভ কোনো জব পাচ্ছে না। আসলে এলএমআই অ্যাপ্রুভ জবগুলো নিয়ে এখানকার এমপ্লয়ার আর একটা বিজনেস করে, তাদের এখানে $1,000-2,000 খরচ হয় ঠিকই, কিন্তু তারা কী করতেছে, এই জবগুলোর যেহেতু অনেক চাহিদা, তারা এগুলো মোস্ট অফ দি কেসে তারা ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে সেল করতেছে। কাদের কাছে? যারা দেখতেছে যে তাদের এই প্রফেশনে প্রকৃতপক্ষে এখানে টিকে থাকা যাবে না, কানাডা থেকে তাদের লিভ নিতে হবে, তাদের হয়তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাচ্ছে, এবং দেখা গেল যে আপনি একটা জব অফার দেখাতে পারলে আপনার পিআরটা কনফার্ম, তখন সেই সমস্ত জায়গাতে এগুলো $20,000 থেকে $40,000 পর্যন্ত এগুলো সেল হচ্ছে। তো এইগুলো কিন্তু ব্ল্যাক মার্কেটে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও কিন্তু এই সমস্ত কাজের শিকার, তারা এই সমস্ত কাজের সাথে অনেকেই যুক্ত থাকেন। অ্যাপার্ট ফ্রম এলএমআই, এমপ্লয়ার্স আর রানিং ফেক পেরোল and charge hefty fees to make experience on one of the in-demand occupations। অর্থাৎ এখানে যেটা ঘটতেছে যে তারা এলএমআই সেল করতেছে, চাকরি দিচ্ছে, দেওয়ার পরে আপনাদের জন্য আবার কি করতেছে, এখানে তারপর দেখা গেল যে যেগুলো ইন ডিম্যান্ড প্রফেশন সেই প্রফেশনগুলোতে জব দেখায় তাদের জন্য একটি আলাদা পেরোল তৈরি করতেছে। তো ফেক পেরোল ইনভলভস ক্রিয়েটিং ফ্রডুলেন্ট রেকর্ড অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়েজ পেমেন্ট টু ওয়ার্ক পারমিট হোল্ডার। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে চলছে। দিজ আর অফেন ইউজ টু মিট ইমিগ্রেশন রিকোয়ারমেন্টস অর টু কোয়ালিফাই ফর পার্টিকুলার ইমিগ্রেশন প্রোগ্রাম টু ট্রানজিশন টু পার্মানেন্ট রেসিডেন্সি। তো এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। এইগুলো সলিউশন কী হবে? সলিউশনস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এইগুলো সলিউশন এভাবেই হতে পারে। গভর্নমেন্ট যদি
পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের যে এক্সটেনশনগুলো করোনাকালীন সময়ে বাড়িয়ে দিয়েছিল, যাদের কোনো রেজাল্ট আসে নাই এখন পর্যন্ত, অর্থাৎ তিনি কানাডাতে থাকতে পারবেন কি না একটা আনসার্টেনটি, এই আনসার্টেনটি থেকে যদি স্টুডেন্টদেরকে মুক্তি দেওয়া যায়, তাদের এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা যদি আরও বাড়ানো যায়, তাহলে এই সমস্যাটার একটি সমাধান হতে পারে। এখানে with the recent trend, Canada can make a permanent policy sense to the international student program by increasing the duration of PGWP, যেটা একটু আগে বললাম আমি, PGWP, and extending its scope for current PGWP holders as mentioned in new petition। এখানে এটি কানাডার এই রিলেটেড একটি পিটিশন রয়েছে এখানে, সেটা হচ্ছে E4454, যাতে করে স্টুডেন্ট আরও বেশি সময় ধরে থাকতে পারে। এই সুযোগগুলো দিলে হয়তো তারা এখানে স্টুডেন্ট টু ওয়ার্কার টু পার্মানেন্ট রেসিডেন্সি কনভার্ট হওয়ার জন্য বেশি সুযোগ পাবে। পিটিশন E4454 advocates for increasing duration of PGWP for 2 years for student enrolled in up to 12-month study program and 5 years for student in more than 2 years study program। অর্থাৎ এখানে পিটিশনের একটি সুযোগ আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা শুনতেছেন তারা এটা হয়তো এখান থেকে উপকৃত হবেন যে এই পিটিশনের মাধ্যমে আপনারা যারা কমপক্ষে 12 মাসের পড়াশোনা করেছেন, 12 মাসের কোর্সে, তারা এখানে 2 বছরের জন্য PGWPর আবেদন করতে পারবেন, এবং যারা 5 বছরের বেশি সময় ধরে এখানে ছিলেন তারা 2 বছরের বেশি সময়ের জন্য 5 years for student in more than 2 years study program। এখানে একটু বলতে ভুল হয়ে গেছে, সেটা রিপিট করতেছি। পিটিশন E4454 advocates for increasing duration of PGWP to 2 years for student enrolled in up to 12-month study program and 5 years for student in more than 2 year study program। অর্থাৎ এই পিটিশনটি যারা 1 বছরের কোর্স করবে তাদেরকে 2 বছরের জন্য, এবং যারা 2 বছরের কোর্স করবে তাদেরকে 5 বছর পর্যন্ত এখানে স্টে করার একটি সুযোগ তৈরি করে দিতে পারে। পটেনশিয়াল সলিউশন টু কমব্যাট দি ব্ল্যাক মার্কেট ফর LMI অ্যান্ড ফেক পেরোলস। তো এখানে এগুলো পড়ে যাব, অনেকগুলো পয়েন্ট রয়েছে। ইনহ্যান্সড ভেরিফিকেশন ইউজ ক্রস, গভর্নমেন্ট যেভাবে এই ফ্রডগুলো থেকে এখানে সিস্টেমটাকে ডেভেলপ করতে পারে, সেখানে কয়েকটি গাইডলাইন দেওয়া রয়েছে। এনহ্যান্সড ভেরিফিকেশন, হুইসেল ব্লোয়ার প্রোটেকশনস, এরপর রয়েছে রেগুলার অডিট, সেভিয়ার পেনাল্টিস, apply harsher sanctions to people and entities found responsible for LMI fraud and phony payroll schemes. This entitles heavy fines, the cancellation of company permits and criminal prosecutions. Public awareness efforts, ওপেন অ্যান্ড অনেস্ট অ্যাপ্লিকেশন প্রসিডিউর। তো এখানে বেশ কিছু স্টেপের কথা বলা হয়েছে, যেগুলোর মাধ্যমে স্টুডেন্টদেরকে নিয়ে যে বিভিন্ন প্রতারণাগুলো হয়ে থাকে সেগুলোকে রিমুভ করা যেতে পারে। এগুলো প্রস্তাবনা আকারে এসেছে। ইনফরমেশন শেয়ারিং, employers should receive support and clear guidance to help prevent inadvertent infractions. Information sharing, set up procedures for law enforcement, labor department, immigration authorities and tax agencies to share information. This can facilitate more efficient detection and investigation of fraudulent activity. কোলাবোরেটিভ কমিটি গঠন করার মাধ্যমে এই ধরনের ফ্রডগুলো দূর করা যায়। ফ্রম কোলাবোরেটিভ টাস্ক groups with members drawn from several government departments with the goal of identifying and combating payroll and LMI fraud. লিগাল সাপোর্ট, সর্বশেষ স্টেপে আমরা চলে এসেছি। প্রোভাইড সাপোর্ট, সার্ভিস অ্যান্ড লিগাল এইড টু এমপ্লয়িজ হু হ্যাভ ফলেন প্রিটি to fraudulent payroll schemes of LMI fraud. This involves guiding them through the legal system and assisting them in understanding their rights. তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকের আলোচনায় মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কানাডাতে স্টুডেন্টদের বর্তমানে কী অবস্থা, কী সমস্যায় তারা ফেস করতে পারে, এবং সেখান থেকে উত্তরণের ওয়ে হিসেবে আমরা যেটা বলবো সর্বশেষ, সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন কানাডাতে বর্তমান সময়ে যে আপনার ইন ডিম্যান্ড অকুপেশনসগুলো রয়েছে সেগুলোতে এনরোল করবেন নিজেদেরকে। এবং এক এক প্রভিন্সে এক এক প্রফেশনের কিন্তু রিকোয়ারমেন্ট থাকে। আপনি খরচের দিকে তাকিয়ে যে কোনো একটি টপিক্সে, যে কোনো একটি সাবজেক্টে
যে কোনো প্রভিন্সে পড়তে যাবেন না, কোন প্রভিন্সে কোন ক্যাটাগরির জবগুলো বেশি অ্যাভেলেবল সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। খরচ বেশি হোক আর কম হোক সেটাকে ফোকাস করে আপনি যদি সেই প্রভিন্সে যান, যেহেতু কানাডার এডুকেশনগুলো এখানে কিন্তু প্রভিন্সের মাধ্যমেই সেগুলো তত্ত্বাবধানকৃত হয় বা সেগুলো দেখভাল করা হয়, এবং এডুকেশনের হেড কিন্তু প্রভিন্সগুলো। এই বিষয়গুলো আপনাদেরকে বলে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু এগুলো অবজারভেশন করে দেখে, কিন্তু এডুকেশনের টোটাল বিষয়টা মেনটেন করে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। সুতরাং যে প্রভিন্সে আসলে আপনার ডিসায়ার্ড এডুকেশনটি আপনার জন্য পরবর্তীতে জব এবং আপনার পরবর্তী সময়ে পিআর হোল্ডার হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, সেগুলোকে আপনি ফোকাস করুন অধিক হারে। সেখানে আপনার যদি খরচ বেশিও লাগে, খরচ বেশি করে হলেও সেই প্রভিন্সেই যান, যেখান থেকে আপনার ক্যারিয়ারটা প্রকৃতপক্ষে তৈরি হবে। তো এই হলো বিষয়। তো আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন, আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।